নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে স্পোর্টস টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। চৌবের অপসারণ চাই, ভারতীয় ফুটবলকে বাঁচাতে দেশ জুড়ে বিরাট আন্দোলনের ডাক বাজাজের। আগামী বছর 11 জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ, তার ঠিক 188 দিন আগে ঘোষণা হলো মেগা আসরের গ্রুপ বিন্যাস। বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও পর্তুগাল। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখা যেতে পারে নকআউট পর্বে। আইপিএল থেকে অবসর নিয়েছেন ড্রেরাস। এই অবসরের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে শাহরুখ খান। এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন কেকেআর এর সিইও বেঙ্কি মাইসোর। চৌবের অপসারণ চাই, ভারতীয় ফুটবলকে বাঁচাতে দেশ জুড়ে বিরাট আন্দোলনের ডাক বাজাজের। কোথায় কিভাবে আন্দোলন করতে হবে তারও নির্দেশ দিয়েছেন বাজাজ। ভারতীয় ফুটবলের দুরবস্থা অব্যাহত, র্যাঙ্কিংয়ে ক্রমাগত পতন হচ্ছে। এশিয়া কাপে যোগ্যতা অর্জন করতে পারেনি, এমনকি দেশের সেরা লিগ আইএসএল আয়োজন নিয়েও সংকট চলছে। এই পরিস্থিতিতে দেশব্যাপী বিরাট আন্দোলনের ডাক দিলেন মিনার্ভা ফুটবল একাডেমির প্রধান রঞ্জিত বাজাজ, যার মূল দাবি এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের অপসারণ। ভারতীয় ফুটবলে যে সংকট চলছে তার জন্য অনেকে চৌবের প্রশাসনিক পরিচালনা ত্রুটিকে দায়ী করেন। বিশেষ করে আইএসএল নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার জন্য ফেডারেশনও দায়ী বলে অভিযোগ করে ওয়াকিবহল মহল। চৌবেরা আরও সক্রিয় হলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। এখানেই শেষ নয়, ভারতীয় দলের বর্তমান র্যাঙ্কিং 142। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন তো দূরের কথা, বাংলাদেশে গিয়ে হেরে এসেছে। সব মিলিয়ে দেশের ফুটবল ভক্তদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভকে প্রতিবাদে রূপ দিতে বলছেন বাজাজ। ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় তিনি আগামী 7 ডিসেম্বর সকাল 11টায় দেশের ফুটবল ভক্তদের আন্দোলন করার ডাক দিয়েছেন। তবে তার জন্য বিশেষ কোথাও যেতে হবে না। বাজাজের বক্তব্য, দেশের ফুটবল প্রেমীরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন 10 মিনিট বের করেন। সেই সময় তাদের নির্দিষ্ট ব্যানার তুলে ধরতে বলেছেন বাজাজ, যেখানে তিনি লিখতে বলেছেন সেভ ইন্ডিয়ান ফুটবল কিংবা কল্যাণ চৌবে আউট। অর্থাৎ ফেডারেশনের সভাপতির অপসারণের মাধ্যমেই ভারতীয় ফুটবলকে বাঁচানোর পরিকল্পনা রয়েছে। ওই ভিডিও বার্তায় বাজাজ বলেন, কল্যাণ চৌবেরা ভিশন 2047-এ আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন। ভারত ফুটবলে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হবে, কিন্তু এভাবে চললে 2047-এ আমাদের দেশের র্যাঙ্কিং হবে 170। তখন আমরা বয়স্ক হয়ে যাব। কিন্তু তরুণ প্রজন্ম আমাদের দিকে প্রশ্ন তুলবে, দেশের ফুটবলকে বাঁচানোর জন্য আমরা কেন কিছু করিনি। ভারতীয় ফুটবল আজ মৃত। সেটাকে মাথায় রেখেই 10 মিনিটের জন্য প্রতিবাদী ব্যানার তুলে ধরতে বলেছেন বাজাজ। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী বছর 11 জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ, তার ঠিক 188 দিন আগে ঘোষণা হলো এই মেগা আসরের গ্রুপ বিন্যাস। তুলনামূলক সহজ গ্রুপে পড়ল আর্জেন্টিনা। ব্রাজিলের সামনে কঠিন মরক্কো, ফ্রান্স রয়েছে কিছুটা কঠিন গ্রুপে। অন্যদিকে গ্রুপ পর্বে কিলিয়ান এমবাপেরা মুখোমুখি হবেন আর্লিং হালান্ডের নরওয়ের। এই ম্যাচও সহজ নয়। ভারতীয় সময় যখন রাত 10:30, আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান। ওয়াশিংটন ডিসির তাপমাত্রা ছিল প্রবল ঠান্ডা। এর মধ্যেই প্রেক্ষাগৃহে ঢোকেন সংবাদকর্মী, অতিথিরা। বিশ্বকাপ ড্রয়ে 3 মহাদেশের ম্যাসকটরাও ছিল। শুরুতেই পারফর্ম করলেন ইটালিয়ান গায়ক আন্দ্রেয়া বোচেল্লি। সঞ্চালনায় ছিলেন সুপার মডেল হাইডি ক্লুম, অভিনেতা কেভিন হার্ট। বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম গাইলেন নিকোল শেরজিঙ্গার ও রবি উইলিয়ামস। অ্যান্থেমের নাম ডিজায়ার। ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
একাধিক দেশে যুদ্ধ এবং সংঘাত, বিশেষত ভারত পাক সংঘর্ষ থামিয়ে বিশ্বব্যাপী শান্তির বার্তা নিয়ে আসায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কারও দেওয়া হলো। এরপর ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ড্র করার জন্য ডেকে নেওয়া হয়। বিশ্বকাপ ট্রফি আনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আয়োজক 3 দেশ মেক্সিকো, কানাডা এবং আমেরিকাকে রাখা হয় যথাক্রমে এ, বি এবং সি গ্রুপে। গ্রুপ এতে মেক্সিকো, কোরিয়া রিপাবলিকের সঙ্গে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে আসন্ন বিশ্বকাপ, যা 2010 বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনল। 15 বছর আগেই এই 2 দেশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল। ফুটবল জীবনে সমস্ত ট্রফি পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কেবল বিশ্বকাপ ট্রফিটাই পেয়ে ওঠা হয়নি। CR7 ভক্তরা মনে প্রাণে চাইছেন তার শেষ বিশ্বকাপের ট্রফি উঠুক পর্তুগিজ তারকার হাতে। কাজটা মোটেও সহজ নয়, কারণ গ্রুপ কে-তে পর্তুগালের প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া। অন্যদিক থেকে দেখলে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে প্রথমবার সুযোগ পাওয়া উজবেকিস্তান খেলবে পর্তুগাল, কলম্বিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। এদিকে গ্রুপ জে-তে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডনের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের তুলনায় কঠিন গ্রুপে। ভিনিসিয়াস জুনিয়রদের সামনে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো ছাড়াও রয়েছে স্কটল্যান্ড এবং হাইতি। প্রথমবার ফিফা বিশ্বকাপ হতে চলেছে 48 দেশের সংখ্যার সঙ্গে বিশ্বকাপে বাড়বে ম্যাচের সংখ্যাও। এতদিন 32 দলের বিশ্বকাপে হতো 64টা ম্যাচ, এবার সেখানে আয়োজিত হবে 80টা ম্যাচ। 48টি দেশকে 12টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। সেই গ্রুপ বিন্যাস ঘোষণা হলো। বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের জন্য কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল ফিফা। সেই মতোই মোট 4টি আলাদা আলাদা পটে দলগুলিকে রেখে গ্রুপ ভাগ করা হয়েছিল। ইতিমধ্যে 42টি দল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। 6টি দলকে এখনও বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে খেলতে হবে। সেই 6টি দলের স্লট ধরে নিয়েই গ্রুপ বিন্যাস করা হলো। প্রতিটি পট থেকে প্রতি গ্রুপে একটি করে দেশ খেলবে, তবে একাধিক শর্ত রয়েছে। একটি গ্রুপে ইউরোপের 2টির বেশি দেশ থাকা চলবে না, আবার এক গ্রুপে অন্যান্য কোনো মহাদেশের 1-এর বেশি দল থাকা চলবে না। প্রতি পটে দলগুলিকে সাজানো হয় ফিফা ক্রমতালিকার ভিত্তিতে। আসা যাক গ্রুপ বিন্যাসের পূর্ণাঙ্গ তালিকায়। বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। গ্রুপ এ, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক প্লে অফ ডি জয়ী। গ্রুপ বি, কানাডা প্লে অফ বি জয়ী, কাতার, সুইজারল্যান্ড। গ্রুপ সি, ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। গ্রুপ ডি, আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া প্লে অফ সি জয়ী। গ্রুপ ই, জার্মানি, কুরাশাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। গ্রুপ এফ, নেদারল্যান্ডস, জাপান প্লে অফ বি জয়ী, তিউনিশিয়া। গ্রুপ জি, বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড। গ্রুপ এইচ, স্পেন, কাবো ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে। গ্রুপ আই, ফ্রান্স, সেনেগাল প্লে অফ 2 জয়ী, নরওয়ে। গ্রুপ জে, আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন। গ্রুপ কে, পর্তুগাল প্লে অফ 1 জয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া। গ্রুপ এল, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা। প্রশ্ন হলো, আসন্ন বিশ্বকাপে গ্রুপ অফ ডেতে পড়ল কারা? গ্রুপ এ, জি এবং এল এর ওজন দেখে বিশেষজ্ঞরা এই 3 গ্রুপকে বলছেন গ্রুপ অফ ডেথ। কারণ আয়োজক দেশ মেক্সিকোর সঙ্গে এই গ্রুপে রয়েছে কোরিয়া রিপাবলিক এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ জিতে মোহাম্মদ সালাহর মিশর খেলবে বেলজিয়াম, ইরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপ এল সমৃদ্ধ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামাকে নিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বকাপের গ্রুপ বিন্যাসে সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও পর্তুগাল।
একদিকে লিওনেল মেসি যেমন নামবেন বিশ্বজয়ের খেতাব ফের নিজেদের দখলে রাখতে, সেরকম অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লক্ষ্য থাকবে প্রথমবার বিশ্বসেরা হওয়ার। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখা যেতে পারে নকআউট পর্বে। বিশ্বকাপের গ্রুপ বিন্যাসে সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। পর্তুগালের গ্রুপও কঠিন নয়। একদিকে লিওনেল মেসি যেমন নামবেন বিশ্বজয়ের খেতাব ফের নিজেদের দখলে রাখতে, অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লক্ষ্য থাকবে প্রথমবার বিশ্বসেরা হওয়ার। আর এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মোকাবিলা দেখা যেতে পারে নকআউট পর্বে। বিশ্বকাপে পর্তুগাল ও আর্জেন্টিনার সাক্ষাৎ হচ্ছে 7 বার। সেখানে কিন্তু পাল্লা ভারী ইউরোপের দলের দিকেই। রোনাল্ডোর দেশ জিতেছে 4 বার, যেখানে মেসির দেশের জয় মাত্র 1 বার, আর ড্র হয়েছে 2 বার। তবে বিশ্বকাপের মঞ্চে কখনো দেখা হয়নি মেসি রোনাল্ডোর। এবার সেটা হতে পারে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ জেতে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডনের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। গ্রুপ কেতে পর্তুগালের প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া। অন্যদিক থেকে দেখলে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে প্রথমবার সুযোগ পাওয়া উজবেকিস্তান খেলবে পর্তুগাল, কলম্বিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। আরেকটি দল আসবে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ থেকে। যদি আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই নিজেদের গ্রুপ শীর্ষে শেষ করতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। গ্রুপ পর্বের পর শেষ 32-এর ম্যাচ। যেহেতু এবার 48 দলের বিশ্বকাপ, তাই অন্যান্য বারের থেকে অতিরিক্ত একটি রাউন্ড থাকছে। তবে সেই রাউন্ডে সহজ প্রতিপক্ষের সম্ভাবনাই রয়েছে। এরপর রাউন্ড অফ 16, সেই ম্যাচও যদি মেসি রোনাল্ডোরা নিজেদের ম্যাচে জেতেন, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে দুই কিংবদন্তির। রোনাল্ডো যেমন জানিয়ে দিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ, অন্যদিকে মেসি এখনও বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা রেখেছেন। তবে আন্তর্জাতিক মঞ্চে তাদের শেষ মোকাবিলা দেখার জন্য মুখিয়ে ফুটবল দুনিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। ছাব্বিশ বিশ্বকাপ ঘরে বসেও দেখতে পারি। গ্রুপ বিন্যাসের আগে অবসর জল্পনা মেসির। লিও আশাবাদী আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে। 2026 বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি? নিজেই এবার সেই সম্ভাবনার আগে বড়সড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিলেন। মেসি এখন বিশ্বকাপ খেলার জন্য উত্তেজিত, আবার একই সঙ্গে সাবধানীও। তিনি বলছেন, বিশ্বকাপে খেলতে পারলে দারুণ হবে, তবে ঘরে বসেও লাইভ খেলা দেখতে পারি, সেটাও অবশ্য দারুণ ব্যাপার হবে। 192 ম্যাচ, 112টি গোল, কোপা আমেরিকা ট্রফি, বিশ্বকাপে সোনার বল এবং সর্বোপরি বিশ্বকাপ ট্রফি, কি নেই তার ঝুলিতে? আর সেটাই যেন তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। মেসি বলছেন, বিশ্বকাপ সব ফুটবলারের কাছেই আলাদা অনুভূতি, বিশেষত আর্জেন্টিনার কাছে। এক সাক্ষাৎকারে লিও জানিয়েছেন তিনি 26-এর বিশ্বকাপ খেলতে চান। কোচ লিওনেল স্কালোনির সঙ্গেও তার কথা হয়েছে, তারপরও ফিটনেস সমস্যার কারণ হতে পারে। লিওর কথায়, আগেও বলেছি পরের বছর বিশ্বকাপে খেলা আমার একটা স্বপ্ন, আশা করি আমি খেলতে পারবো। এই নিয়ে কোচের সঙ্গেও কথা হয়েছে। সবচেয়ে খারাপ হতে পারে আমি হয়তো বাড়িতে বসে খেলা দেখলাম, তবে সেটাও আমার কাছে বিশেষ অনুভূতি হবে। লিও আশাবাদী তার দল আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা সম্পর্কে ফুটবল রাজপুত্রের বক্তব্য, আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে, সকলেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে, মানসিকভাবে শক্তিশালী, যারা সব ট্রফি জিততে চায়। স্কালোনি আসার পর দল আরও চাঙ্গা হয়েছে, সকলেই নিজেদের উজাড় করে দেয়। গত 4 সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ঘরের মাঠে জোড়া গোল করে দলকে ভেনেজুয়েলার বিরুদ্ধে জেতান মেসি। ওই ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল। বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানেরাও। মেসির পরিবারের অনেক সদস্যও হাজির ছিলেন ওই ম্যাচ দেখতে। খেলা শুরুর আগেই মেসিকে কাঁদতে দেখা যায়। তারপর থেকেই তার অবসর নিয়ে কথা হচ্ছে ফুটবল বিশ্বে। লিও নিজেও একাধিকবার সেই জল্পনা উস্কে দিয়েছেন।
ইন্টার মায়ামির জার্সিতে দারুণ পারফর্ম করলেও বিশ্বকাপ খেলা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি। মেসিকে কি বিশ্বকাপে দেখা যাবে, নাকি এবারে ওই বা পায়ের জাদু থেকে বঞ্চিতই থেকে যাবে ক্রীড়া বিশ্ব? আপাতত সবটাই নির্ভর করছে মেসির ফিটনেসের ওপর। হাই নিউজ নেটওয়ার্ক। ইচ্ছা থাকলেও পাননি নোবেল শান্তি পুরস্কার। তবে এবার আন্তর্জাতিক মঞ্চে শান্তির দূতরূপেই পুরস্কৃত হলেন মার্কিন প্রেসিডেন্ট। ফিফা ঘোষণা করল নবপ্রবর্তিত ফিফা পিস প্রাইজ এবং তার প্রথম প্রাপক ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কার পেলেও এবার আন্তর্জাতিক মঞ্চে শান্তির দূতরূপেই পুরস্কৃত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে যখন 2026 বিশ্বকাপে ড্র চলছিল, ঠিক সেই মঞ্চেই ফিফা ঘোষণা করল নবপ্রবর্তিত ফিফা পিস প্রাইজ এবং তার প্রথম প্রাপক ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টেই খবরটি প্রথম প্রকাশিত হয়। দীর্ঘদিন ধরেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ফুটবলের বাইরেও দুইজনকে একাধিক শীর্ষ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। মূলত 2026 বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে আমেরিকাকে বেছে নেওয়ার পরই এই সম্পর্ক আরও দৃঢ় হয় বলে মনে করা হচ্ছে। ফিফার নিয়ম অনুযায়ী রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার কথা, কিন্তু ইনফান্তিনো বহুবার ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপকে প্রকাশ্যেই সমর্থন করেছে। জানিয়ে প্রশ্ন তুলেছেন ফিফার প্রাক্তন গভর্নেন্স প্রধান মিগুয়েল মাদুরো। তার মতে এই অবস্থান রাজনৈতিক নিরপেক্ষতা নীতির পরিপন্থী। তবুও ফিফা নিজেদের যুক্তিতে অটল। তাদের বক্তব্য, বিশ্বকাপ সফলভাবে পরিচালনার জন্য আমেরিকার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য। যেহেতু 104টি ম্যাচের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, তাই নিরাপত্তা, পরিকাঠামো, পরিবহন সবকিছুতেই সরকারের সহযোগিতা প্রয়োজন। নতুন পুরস্কারটির উদ্দেশ্যেও স্পষ্ট করেছে সংস্থা। ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড ফিফা পিস প্রাইজ দেওয়া হবে তাদের, যারা বৈশ্বিক শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকা রাখেন। ঠিক কী কারণে ট্রাম্পকে নির্বাচন করা হলো তা অনুষ্ঠানের মঞ্চেই ব্যাখ্যা করা হবে বলে জানানো হয়েছে। এই ড্র অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে অন্যান্য বিতর্ক। এর আগে ট্রাম্প কেনেডি সেন্টারের বোর্ড ভেঙে নিজের সমর্থকদের বসানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন। পাশাপাশি ডেমোক্র্যাটদের অভিযোগ, ফিফাকে নাকি অস্বাভাবিক সুবিধা দিয়েছে প্রশাসন। যদিও কেনেডি সেন্টার জানিয়েছে ফিফা $5 মিলিয়ন স্পন্সরশিপ এবং আলাদা করে $2.4 মিলিয়ন অনুদান দিচ্ছে। এদিকে বিশ্বকাপকে ঘিরে একাধিক নিরাপত্তা রিপোর্ট চেয়েছে হোয়াইট হাউস। 11টি আয়োজক শহরের জন্য আলাদা টাস্ক ফোর্স তৈরি হয়েছে। ট্রাম্প বহুবার দাবি করেছেন অসুরক্ষিত ডেমোক্র্যাট শাসিত শহরগুলিতে ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে, যদিও এখনও কোনো পরিবর্তন হয়নি। ফিফা বলেছে শেষ সিদ্ধান্ত মার্কিন প্রশাসনেরই। সব মিলিয়ে ফুটবলের মাধ্যমে শান্তির বার্তা এটাই তুলে ধরতে চাইছে ফিফা। আর সেই মঞ্চের প্রথম মুখ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি হয়তো নোবেল পাননি, কিন্তু ফুটবলের শান্তি সম্মানে নিজের নাম জুড়ে নিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। মিনি নিলামের আগেই ক্যারিবিয়ান তারকাকে ছেড়ে অবাক করে দিয়েছিল কেকেআর। এরপর আইপিএল থেকে অবসর নিয়েছেন দ্রেরাস। এই অবসরের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। মিনি নিলামের আগে ক্যারিবিয়ান তারকাকে ছেড়ে অবাক করে দিয়েছিল কেকেআর। ফলে নাইটদের সঙ্গে তার 11 বছরের সেই সম্পর্ক সাঙ্গ হয়েছে। এরপর আইপিএল থেকে অবসর নিয়েছেন দ্রেরাস। অবসরের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন কেকেআর সিইও বেঙ্কি মাইসর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওকে ছেড়ে দেওয়া হবে শুনে প্রথমে কিছুটা কষ্ট পেয়েছিল। শাহরুখকে জানানো হয় বিষয়টি। ওই বলে, রাসেল অবসর নিয়ে আমাদের কোচ হয়ে যাক। সব ক্রিকেটারেরই তো কেরিয়ারের শেষ লগ্নে গিয়ে ভাবে এরপর কি করবে। রাসেল সেসব ভেবেছিল বলে মনে হয় না, তবে প্রস্তাব লুফে নেয়।
গত বছর মেগা নিলামের আগে রাসেলকে ধরে রাখা হয়েছিল 12 কোটি টাকায়, কিন্তু কেকেআর এর কাছ থেকে কাটা হয় 18 কোটি টাকা। এই প্রসঙ্গে মাইসোর বলছেন, গত মরশুমে রাসেলের চুক্তি 12 কোটি টাকার হলেও আমাদের কাছ থেকে কাটা হয় অনেকটাই। অনেকে এটা বুঝতে পারেননি, তারা ভেবে বসেন 12 কোটি টাকার জন্য কেকেআর হয়তো রাসেলকে ছেড়ে দিল, কিন্তু এই ধরনের ছোট নিলামের ক্ষেত্রে 18 কোটি অনেক টাকা, এবার 12 কোটিও অনেক টাকা হয়ে যাচ্ছে। এটুকু বলতে পারি, রাসেলের মতো ক্রিকেটারের দাম 12 কোটির অনেক বেশি, তবে ওকে ছেড়ে দিয়ে 18 কোটি টাকা ফান্ডে থাকলে সেটা যথেষ্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাসেল বলেছিলেন, উইসেন বোল্টের কথা ভাবুন কিংবা এবি ডিভিলিয়ার্স, দুজনই কিন্তু কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীন অবসর নিয়েছিলেন। সেই সময় সকলেরই প্রশ্ন ছিল, কেন তারা এমন সিদ্ধান্ত নিলেন? এই মুহূর্তে আমিও কেরিয়ারের এমন জায়গায় রয়েছি, তাই মনে হয় আমার জন্য অবসরের এটাই সঠিক সময়। আমি ভবিষ্যতের জন্য ছাপ রেখে যেতে চাই, যাতে কেউ বলতে না পারে আমার আরও 3-4 বছর আগে অবসর নেওয়া উচিত ছিল। একথা ভেবেই আমি সরে দাঁড়িয়েছি। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খেলার খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে।